কয়েকটি সংখ্যার লসাগুকে ওই সংখ্যাগুলি দিয়ে কি ভাগ করা যায়, বা কয়েকটি সংখ্যার লসাগুকে ওই সংখ্যাগুলির গসাগু দিয়ে কি ভাগ করা যায়, বা কয়েকটি সংখ্যার যে গসাগু পাওয়া যায় ওই গসাগুকে দিয়ে ওই সংখ্যাগুলোকে কি ভাগ করা যায়? যদি যায় তাহলে কেন, আর যদি না যায় তাহলেই বা কেন? এই প্রশ্ন যদি তোমাকে করা হয়, তুমি কি একবারও ভেবে দেখেছো যে এর বেসিক জায়গাটা কি তুমি চিন্তা করেছো যে কেন যায় বা কেন যায় না? গুণিতক বিষয়ক প্রচুর সমস্যা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসতে দেখা যায়। সেই গুণিতক বিষয়ক সমস্যাগুলি কতগুলি হতে পারে, তার টাইপ কেমন হতে পারে, এই সব বিষয়গুলিকে আমরা যদি জেনে রাখি তাহলে পরীক্ষার হলে গিয়ে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। 6-এর কোন গুণিতকগুলি 9-এর গুণিতক হয়, বা 9-এর সব গুণিতক কি 6 দ্বারা বিভাজ্য, বা 3-এর সব গুণিতক কি 9 দ্বারা বিভাজ্য, বা 9-এর সব গুণিতক কি 3 দ্বারা বিভাজ্য? উল্টোপাল্টা হয়ে যাচ্ছে না? এই যে গুণিতক বিষয়ক এই ধরনের প্রশ্ন যদি তোমাকে করা হয় তাহলে তুমি এত জটিলতার মধ্যে থেকেও সহজভাবে উত্তরটাকে বের করে আনবে কিভাবে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমরা নিশ্চিত নবোদয় বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণনীয়ক, গুণিতক, বিভাজ্যতা, লসাগু, গসাগু এই চ্যাপ্টারের 166 দাগ থেকে 200 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান কৌশল সম্পর্কে ধারণা অর্জন করব। আমরা চলে যাব হোয়াইট বোর্ডে, দেখে নেব প্রতিটি সমস্যার সমাধান কিভাবে করতে হয়। এখানে আমরা অনেকগুলি টাইপের সমস্যা পাবো, প্রতিটি অঙ্ক ভিন্ন ভিন্ন উত্তর বহন করে নিয়ে আসবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। তাহলে আমাদের সরাসরি হোয়াইট বোর্ডে যেতে হবে এবং সমস্যার সমাধান কৌশলগুলিকে ভীষণ গুরুত্ব সহকারে শিখে নিতে হবে। তাই হাতের সামনে খাতা পেন রেডি রাখো, বইটাকে সামনে রাখো, অঙ্কগুলোকে পড়বে, বুঝবে এবং বোর্ড থেকে সমাধান কৌশলগুলো শিখে নেবে। একদম শেষে থাকবে HW। তাহলে চলো আমরা যাব এবার সোজা হোয়াইট বোর্ডে। দেখবো 166 দাগে যে সমস্যাটি রয়েছে কি আছে, যে কিছু সংখ্যক সংখ্যার লসাগুকে ওই সংখ্যাগুলি দিয়ে কি ভাগ করা যায়। দেখবো তারপরের সমস্যা যে 167 দাগে দুটি সংখ্যার লসাগুকে উহাদের গসাগু দ্বারা কি ভাগ করা যায়। দেখবো তারপরের সমস্যা 168 দাগে কিছু সংখ্যক সংখ্যার গসাগুকে দিয়ে ওই সংখ্যাগুলিকে কি ভাগ করা যায়। যদি প্রতি ক্ষেত্রে উত্তর আসে হ্যাঁ তাহলে কেন, যদি প্রতি ক্ষেত্রে উত্তর আসে না তাহলেও বা কেন। চলো বোর্ডে যাও। দেখো কি আছে, আমরা এখানে তিনটে সংখ্যা নিয়েছি 4, 8 এবং 12। তাহলে এখানে 4, 8 আর 12 এদের লসাগু গসাগু নির্ণয় করি। 2 দিয়ে ভাগ করলে 2, 4, 6, আবার 2 দিয়ে ভাগ করলে 1, 2, 3। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু ইকুয়াল টু 2 দুগুণে 4 দুগুণে 8, 3 8 24। আর গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 2 আর 2 এই দুটো দিয়ে গসাগু হচ্ছে, তাহলে গসাগু হচ্ছে 2 দুগুণে 4। তো এটাকেই আমি আগে থেকেই লিখে রেখেছি। এই সংখ্যাগুলির গসাগু হচ্ছে 4, এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 24। এবার দেখো লসাগুকে ওই সংখ্যাগুলি দিয়ে তো ভাগ করা যাবেই যাবে। কেন? কারণ এই যে লসাগু আমরা যেটা পাই এই লসাগুটা হচ্ছে এই সংখ্যার গুণিতক, এই সংখ্যার গুণিতক, এই সংখ্যারও গুণিতক। তাহলে আমরা এক কাজ করি, আবার এদেরকে তীর চিহ্ন দিই, এর গুণিতক, এরও গুণিতক, এরও গুণিতক। এই তিনটে সংখ্যারই গুণিতক, এই কারণে এইটা দিয়ে একে ভাগ করা যাবে, এইটা দিয়ে একে ভাগ করা যাবে, এইটা দিয়ে একে ভাগ করা যাবে। এটা আমরা শিখেছি পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের সমস্যা সমাধান করার সময় অথবা নিশ্চিত নবোদয় বইয়ের সমস্যার সমাধান করার সময়। তাহলে এই যে 24কে পেলাম এদের তিনজনের গুণিতক, তিনটে সংখ্যার গুণিতক।
তিনটেরই গুণিতক হলে তাকে আমরা সাধারণ গুণিতক বলি। আবার সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোট এটা, তাই একে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলি, তাই এর নাম হয় লসাগু। তাহলে লসাগুর মধ্যেই তো লুকিয়ে রয়েছে যে এই লসাগু এই তিনটেরই গুণিতক। এবার পরবর্তী যে সমস্যাটা ছিল সেটা কি ছিল, গসাগু দিয়ে কি একে ভাগ করা যাবে? তো তার আগে আমাকে যেতে হবে 168 দাগে, যে গসাগুকে দিয়ে কি এদের ভাগ করা যাবে। দেখা যাক গসাগুকে দিয়ে 12কে ভাগ করতে পারবো কিনা, 4কে ভাগ করতে পারবো কিনা, এটা আমার একটু দেখে নিতে হবে। গসাগু কথার অর্থ কি? গসাগু কথার অর্থ গরিষ্ঠ সাধারণ, এর মধ্যে লুকিয়ে আছে গুণনীয়ক। এই যে কথাটা গুণনীয়ক, এই 4 এর গুণনীয়ক, এর গুণনীয়ক, এরও গুণনীয়ক। তাহলে আমরা এবার কি লিখতে পারছি, 4 হচ্ছে 12-র একটি গুণনীয়ক, 4কে দিয়ে 12কে ভাগ করা যায়। আবার 4 হচ্ছে 8-এর একটা গুণনীয়ক, 4কে দিয়ে 8কে ভাগ করা যায়। আবার এই 4 হচ্ছে 4-এর একটা গুণনীয়ক, তাই 4কে দিয়ে 4কে ভাগ করা যায়। অর্থাৎ আমরা বলতে পারছি গসাগুকে দিয়ে ওই সংখ্যাগুলির প্রত্যেকটাকেই ভাগ করা যাবে, কারণ ওই সংখ্যাগুলির প্রত্যেকটার একটা গুণনীয়ক হচ্ছে গসাগু। গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক। তাহলে গুণনীয়ক যদি হয় তাহলে একে দিয়ে এদেরকে ভাগ করা যাবে, তাই তো, তাকেই তো গুণনীয়ক বলে। এবার এর গুণনীয়ক, এর গুণিতক এটা, এর গুণনীয়ক যদি 4 হয় তাহলে 4-এর গুণিতক 12, 4-এর গুণিতক 8, 4-এর গুণিতক 4, অর্থাৎ 4-এর এইখানে যারা আছে এরা সবাই 4-এর গুণিতক, 4-এর গুণিতক। তাহলে আমরা কি পেলাম, যে এই 4-এর গুণিতক হচ্ছে এরা সবাই, আর এদের সবার গুণিতক হচ্ছে এ। তাহলে কোনো একটা সংখ্যা, ধরো এখানে 4 হচ্ছে কি এদের গসাগু, তাই তো, এই গসাগু হচ্ছে একটা সংখ্যা, সেটা কি, সেটা হচ্ছে 4। ওই 4-এর গুণিতক, এই 4-এর গুণিতক হচ্ছে এটা এটা এটা। তাহলে কোনো একটা সংখ্যার গুণিতক, এই গুণিতকের গুণিতক কি হয়, গুণিতকের গুণিতক, এর গুণিতক 4, 4-এর গুণিতক এই লসাগু। তাহলে গুণিতকের গুণিতক এরও গুণিতক হয়। কেন, একটা প্রমাণ দেখে নাও। 4-এর একটা গুণিতক হচ্ছে 8, এই 8-এর একটা গুণিতক হচ্ছে 8 গুণ 3 সমান সমান 24, বা আমি অন্যটা সংখ্যা দিই 8 গুণ 4 সমান সমান 32। দেখো 4 দিয়ে 32কে ভাগ করা যায়, 4 8 32, অথবা এখানে 5 করে দাও, 5 8 40 হয়ে যাক, তাহলে 4 10 40। তাহলে এই জায়গাটা ভালো করে শোনো এবং আমার সাথে সাথে বলো। 4-এর একটি গুণিতক 8, 8-এর একটি গুণিতক 40, অর্থাৎ 40 হচ্ছে 4-এর গুণিতকের গুণিতক। কোন সংখ্যার গুণিতকের গুণিতক সেই সংখ্যারও গুণিতক হয়। বলো, কোন সংখ্যার গুণিতকের গুণিতক সেই সংখ্যারও গুণিতক হয়। তাহলে গসাগুর গুণিতক এই সংখ্যাগুলি, এই সংখ্যাগুলির গুণিতক লসাগু, তাহলে গসাগুর গুণিতকের গুণিতক, অর্থাৎ সরাসরি এরও গুণিতক, এই গসাগুরও গুণিতক। এই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে গসাগু এর গুণিতক হচ্ছে সংখ্যাগুলি, সংখ্যাগুলির গুণিতক হচ্ছে লসাগু, তাহলে গসাগু এর গুণিতকের গুণিতক লসাগু, অর্থাৎ গসাগুর গুণিতক হচ্ছে লসাগু। এবার প্রশ্নে চলে আসো, 168 দাগে, এই 65টা আগে বলি। লসাগু 66তে আছে যে কিছু সংখ্যক সংখ্যার লসাগুকে সংখ্যাগুলি দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ যায়, কারণ লসাগু হলো ওই সংখ্যাগুলির গুণিতক, সাধারণ গুণিতক। এরপরে কিছু সংখ্যক সংখ্যার লসাগুকে উহাদের গসাগু দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ, কারণ লসাগু হলো গসাগু এর গুণিতকের গুণিতক, তাই গসাগু এরও গুণিতক। আবার কিছু সংখ্যক সংখ্যাকে ওর গসাগু দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ যায়। কেন? কারণ গসাগু হলো ওই সংখ্যাগুলির গুণনীয়ক,
তাহলে গুণনীয়ক দিয়ে তো সেই সংখ্যাকে ভাগ করা যাবে, সেই জন্য। অথবা ঘুরিয়ে বলতে পারো যে গসাগু এর গুণিতক হলো ওই সংখ্যাগুলি, তাই গসাগু দিয়ে ওই সংখ্যাগুলিকে ভাগ করা যায়। তাহলে আমরা এই যে তিনটে সমস্যা দেখলাম, এই তিনটে সমস্যাতে বোঝার যে জায়গাটা ছিল, আশা করছি তুমি বুঝতে পেরেছো। এরপরেও বুঝতে না পারলে পরবর্তীতে জানতে চাইবে, আমি তোমাকে আরো বোঝানোর চেষ্টা করব। তবে একটু স্থির মস্তিষ্কে এই ছকটাকে আরো কয়েকবার বোঝার চেষ্টা করো, বারবার দেখতে থাকো, দেখে বোঝার চেষ্টা করো, আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার যাব আমরা এর পরবর্তী যে অঙ্কগুলি রয়েছে সেই টাইপটাতে। পরবর্তী সমস্যাটি হলো 169 দাগে রয়েছে। 169 দাগে পাচ্ছি 5-এর প্রথম 5টি গুণিতক লেখো। আবার তার পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেখানে রয়েছে 5-এর গুণিতকগুলির বৈশিষ্ট্য লেখো। তার পরবর্তী সমস্যা রয়েছে যে 5-এর যুগ্ম গুণিতকগুলির বৈশিষ্ট্য লেখো। তার পরবর্তী সমস্যা রয়েছে 5-এর অযুগ্ম গুণিতকগুলির বৈশিষ্ট্য লেখো। এই সমস্যাগুলিকে আমরা একত্রিত করছি, করে কি পাচ্ছি? তার আগে আমাদের একটা চার্ট তৈরি করে রেখেছি আমি, সেটা কি, যে 5-এর 12টা গুণিতক লিখে রেখেছি। 5 গুণ 1 সমান সমান 5, 5-এর একটা গুণিতক। 5 গুণ 2 সমান সমান 10, 5-এর একটা গুণিতক। 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 7 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60। এই যে 5-এর গুণিতক, এই লাইনে যা পাচ্ছি আমরা, এই লাইনটাতে আমরা যা পাচ্ছি সব হচ্ছে 5-এর গুণিতক গুলিকে পাচ্ছি। কার গুণিতক? 5-এর গুণিতক। এই 5-এর গুণিতক গুলোকে আমরা পাচ্ছি। গুণিতক কোন একটা সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটাই তার গুণিতক হয়। এখানে 12-র জায়গায় আমি যদি লিখি 5 গুণ 20 সমান সমান 100, এই 100 কিন্তু 5-এর একটা গুণিতক। বেশ, এবার চলে আসি, বলেছে 5-এর প্রথম 5টি গুণিতককে লেখো। এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে কত দাগ? 169। এর পরের প্রশ্ন যেটা রয়েছে, 5-এর গুণিতকগুলির বৈশিষ্ট্য লেখো। দেখো 5-এর যে গুণিতকগুলি তার এককের অঙ্কগুলোকে দেখে যাও তো কি পাচ্ছ দেখতে, হয় 5 পাচ্ছ নাহলে 0 পাচ্ছ। তাহলে 5-এর গুণিতক গুলির এককের অঙ্ক হয় 5 অথবা 0 হবে। এটাই 5-এর গুণিতকগুলির বৈশিষ্ট্য। 5-এর যত গুণিতকে তুমি দেখবে তার এককের অঙ্ক হয় 5 না হলে 0, এর বাইরে আর কিছু হতে পারে না। তাহলে 5-এর গুণিতকগুলির বৈশিষ্ট্য হচ্ছে এককের অঙ্ক 5 অথবা 0, মনে রাখবে। এর পরবর্তীতে যাব, 5-এর যুগ্ম গুণিতকগুলি বৈশিষ্ট্য কি? যুগ্ম 5-এর যুগ্ম গুণিতক অর্থাৎ 5 গুণ 2, 5 গুণ 4 এরকম যুগ্ম গুণিতক। যুগ্ম গুণিতকের বৈশিষ্ট্য হচ্ছে এককের অঙ্ক 0 হবে, এককের অঙ্ক 0 হতে হবে যুগ্ম গুণিতকের। আর যদি অযুগ্ম গুণিতক বলা হয়, 5-এর অযুগ্ম গুণিতক হচ্ছে 5 গুণ 3, 5 গুণ 5, দেখো 15, 25, এককের অঙ্ক সর্বদা 5 হবে। তাহলে আমরা এই সমস্যাগুলির সমাধানে কি বলতে পারছি? 5-এর গুণিতকগুলির বৈশিষ্ট্য হচ্ছে এককের অঙ্ক হয় 5 না হলে 0, আর যুগ্ম গুণিতকগুলির বৈশিষ্ট্য হচ্ছে এককের অঙ্ক 0 সর্বদা। আর অযুগ্ম গুণিতকগুলির বৈশিষ্ট্য কি? এককের অঙ্ক সর্বদা 5। এই হচ্ছে 5-এর গুণিতক বিষয়ক সমস্যাগুলির সমাধান আমরা করলাম। যাব পরবর্তী সমস্যায়, দেখব তার টাইপটা কেমন। 174 দাগে কি বলছে দেখো বইয়ে, কি বলেছে এখানে? বলেছে 6-এর কোন গুণিতকগুলির এককের অঙ্ক 0 হয়। তাহলে 6-এর প্রথম থেকে গুনতে গুনতে আসি, 6-এর গুণিতকগুলির মধ্যে এককের অঙ্ক 0 কোথায় আছে? 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, এককের অঙ্ক 8, 4 ছক 24, এককের অঙ্ক 4, 5 ছক 30, 5 ছক 30। দেখো 6-এর 5 নম্বর গুণিতকের এককের অঙ্ক 0,
আবার 6-এর 6 ছক 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 60, 6 15 90, 6 20, 120। এবার দেখো গুণিতক কত নম্বর গুণিতক এটা দেখো। 6-এর 5 নম্বর গুণিতক, 10 নম্বর গুণিতক, 15 নম্বর গুণিতক, 20 নম্বর গুণিতক, 25 নম্বর গুণিতক, 30 নম্বর গুণিতক, 35 নম্বর গুণিতক। এই যে গুণিতকগুলি, 6-এর 5 নম্বর গুণিতকের এককের অঙ্ক 0, 10 নম্বর গুণিতক, তাহলে 5 নম্বর, 10 নম্বর, 15 নম্বর, 20 নম্বর, 25 নম্বর, 30 নম্বর, 35 নম্বর। তাহলে 5-এর যে গুণিতকগুলির এককের অঙ্ক 0 সেই গুণিতকগুলিকে আমরা দেখলাম, তাই তো? তাহলে আমরা দেখলাম যে 6-এর 5 নম্বর গুণিতক অথবা 5-এর গুণিতক আকারের যে গুণিতকগুলিকে পাই, উত্তরটা কি হবে? 6-এর 5 নম্বর গুণিতক অথবা 5-এর গুণিতক আকারে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এই 5-এর গুণিতক আকারে যে সংখ্যাগুলি আছে তাই সেই সংখ্যক 6-এর গুণিতকগুলির এককের অঙ্ক 0। ক্লিয়ার হচ্ছে না? আরো ভালো করে বলতে হবে। 6-এর 5 নম্বর গুণিতক অথবা 5-এর গুণিতক আকারে যে গুণিতকগুলি 6-এর পাওয়া যায় তাদের এককের অঙ্ক 0 হবে, এটা মনে রাখবে। এবার আসবো পরবর্তী সমস্যা। 7-এর 1 অঙ্ক বিশিষ্ট গুণিতক কয়টি ও কি কি? তো 7 অঙ্কে 7, 7 দুগুণে 14, 14 তো 2 অঙ্কের চলে আসলো। তাহলে 7-এর 1 অঙ্ক বিশিষ্ট গুণিতক হচ্ছে একটি, কি সেটা 7। প্রশ্নে বলা হয়েছে কি কি, তুমি তো ভাববে অনেকগুলো, তাই তুমি কি কি দেখে 2, 3, 4 বলতে থাকবে, কিন্তু হবে একটা। পরবর্তী যে সমস্যা যাব 176 দাগে, 3-এর 2 অঙ্কের ক্ষুদ্রতম গুণিতক কোনটি? তারপরেরটা 3-এর 2 অঙ্কের বৃহত্তম গুণিতক কোনটি? তাহলে কোন একটা সংখ্যার ক্ষুদ্রতম এবং বৃহত্তম গুণিতক আবার একটা অঙ্ক বিশিষ্ট যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে তার সমাধান করব? কার বলেছে এখানে? 3-এর বলেছে। 3-এর 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম, আর 3-এর 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম। আরো সংখ্যা পাল্টে এরকম অঙ্ক আরো আসতে পারে। 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 7, 7-এর জায়গায় 9, 9-এর 2 অঙ্কের ক্ষুদ্রতম গুণিতক কোনটি? 9-এর 3 অঙ্কের ক্ষুদ্রতম গুণিতক কোনটি? 9-এর 4 অঙ্কের ক্ষুদ্রতম গুণিতক কোনটি? যতই আসুক না কেন নিয়ম কিন্তু এই একটাই। কি সেই নিয়ম দেখে নিতে হবে আমাদের। দেখো, যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম গুণিতক তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে আগে নিতে হবে। যদি বলে 2 অঙ্কের বৃহত্তম গুণিতক তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে আগে নিতে হবে। এবার এই যে ক্ষুদ্রতম সংখ্যা পেলাম একে এই 3 দিয়ে ভাগ করে দাও, 3 3কে 9, থাকলো 1 অবশিষ্ট। আবার একেও 3 দিয়ে ভাগ করে দাও, 3 3কে 9, থাকলো 9, 3 3কে 9, মিলে গেল। যদি মিলে যায় তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি হবে 3-এর একটি গুণিতক এবং সেটা বৃহত্তম গুণিতক, 2 অঙ্কের বৃহত্তম গুণিতক। আর যদি নাম এইখানে এখানে না মিললে কি হবে আর এখানে না মিললে কি হবে? এখানে মিলে গেলে ভালো কথা, সেটাই হবে। না মিললে কি হবে আর এখানে না মিললে কি হবে? দুটোর ক্ষেত্রে না মিললে আলাদা আলাদা নিয়ম। এক্ষেত্রে না মিললে কি হবে সেটা আমি দেখছি একটু পরে, আগে এক্ষেত্রে আসি। এক্ষেত্রে যদি না মিলে অবশিষ্ট থেকে যায় তখন 3-এর এই যে 3 নম্বর গুণিতকের জায়গায় 4 নম্বর গুণিতকে চলে যাব। 3 4 12, এই 12ই হচ্ছে 3-এর 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট গুণিতক। আর যদি এইখানে না মিলতো, ধরো এখানে 4 বলতাম, 4 যদি বলতাম তাহলে কি হতো? 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 19, 4 4 16, থাকলো কত? 3। এই যে এখানে অবশিষ্ট থাকলে কি করতে হবে? এই 99 থেকে 3কে বিয়োগ করে দিতে হবে। তাহলে 4-এর 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম গুণিতক হচ্ছে 96। কেন? কারণ 3-এর ক্ষেত্রে কি হয়েছিল? ওটা মিলে গেছিল, ওটাই গুণিতক ছিল। 4-এর ক্ষেত্রে 3 বাড়তি থেকে যাচ্ছে, সে বাড়তিটা তো রাখবো না, আমি বাড়তিটাকে বিয়োগ করে দেবো, দিলে যেটা পাবো এই 96 হবে 4-এর 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম গুণিতক। ঠিক এই অঙ্কটাকে একটু টাফ করে আমি এবার দেখাচ্ছি। দেখো, এটাকে যদি একটু বড় করে দেখাই তাহলে আমি চলে যাব 13-এর।
13 এর 3 অঙ্কের, 13 এর 3 অঙ্কের, একটা বলবো বৃহত্তম, বৃহত্তম, আর একটা বলবো ক্ষুদ্রতম। এইবার বের করতে হবে ক্ষুদ্রতম গুণিতক, বৃহত্তম গুণিতক কার? 13 এর গুণিতক। তাহলে বৃহত্তম বললে 3 অঙ্কের 3টে 9 নেব, আর ক্ষুদ্রতম বললে এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে নেব। এবার যার বের করতে বলেছে তাকে দিয়ে ভাগ করো, 13 দিয়ে একেও ভাগ করো, একেও ভাগ করো। এবার আমি কি পাবো উত্তর হিসেবে? 13 এর 3 অঙ্কের ক্ষুদ্রতম গুণিতক কোনটি, 13 এর 3 অঙ্কের বৃহত্তম গুণিতক কোনটি। তাহলে এখানে 13 দিয়ে করলে কত হচ্ছে? 5 13 65, 6 13 78, 7 13 91। তাহলে 7 13 91 থাকলো 8 89। তাহলে আবার কি হচ্ছে? 6 13 78, 6 13 78 থাকলো কত? 1 11 অবশিষ্ট থাকছে। তো আমার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমি যদি 13 দিয়ে ভাগ করি তাহলে মেলে না, অর্থাৎ ওইটা ওর গুণিতক নয়। আমার হাতে 11 বাড়তি থেকে যায়। তাহলে আমি এক কাজ করি, এই বৃহত্তম সংখ্যার থেকে 11কে যদি বিয়োগ করে দিই তাহলে যেটা পাবো এটাই কিন্তু 13 এর একটা গুণিতক হবে। এটা কিন্তু 13 এর একটা গুণিতক এবং এটাই 3 অঙ্কের বৃহত্তম গুণিতক। এবার ক্ষুদ্রতমর ক্ষেত্রে কি করব? 13, তাহলে 7 13 91, 7 13 91 বাড়তি থেকে যাচ্ছে কত? 9 থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি এই 9কে 100 থেকে বিয়োগ করলে 3 অঙ্কের থাকবে না, তাই আমার কি করতে হবে? 13 এর 7 নম্বর না 8 নম্বর যেটা, এইটা হবে ক্ষুদ্রতম গুণিতক। 3 অঙ্ক বিশিষ্ট 13 ক্ষুদ্রতম গুণিতক হবে 104। এই জায়গাটা তুমি কিন্তু খেয়াল করবে। যাব আমরা এবার পরবর্তী টাইপে। একশো 92 আর 93 দাগে আমরা যে সমস্যা পাচ্ছি সেখানে পাচ্ছি 3 কোন গুণিতকগুলি 9 একটি গুণিতক, বা 6 কোন গুণিতকগুলি 3 জায়গায় 6 কোন গুণিতকগুলি এই 9 একটি গুণিতক হয়। তো এবার এই ক্ষেত্রে আমরা একটু বিচার বিশ্লেষণ করে উত্তরে পৌঁছাবো। 3 গুণিতক দেখো, 3 গুণিতক হচ্ছে 9, 3 তিরিককে 9, তাহলে 3 গুণ 3 করলে 9 হয়। এবার 3 যে গুণিতকটি 9, এরপরে 9 যে গুণিতকগুলি পাবো সেগুলি শুধুমাত্র 9 দ্বারা বিভাজ্য হবে 3 গুণিতক হিসেবে। তাহলে কি হবে? 18 হবে, 27 হবে, 36 হবে, এগুলো সব 3 গুণিতক, আবার 9 গুণিতক। অর্থাৎ 3 কোন গুণিতকগুলি 9 গুণিতক হয়। তাহলে আমরা বলতে পারবো 3 3 নম্বর গুণিতক, অথবা 3 গুণিতক আকারে যেগুলো পাবো 3 গুণিতক আকারে, তাহলে 3 দুগুণে 6 নম্বর গুণিতক, অথবা 9 নম্বর গুণিতক, বা 12 নম্বর গুণিতক। 3 3 নম্বর গুণিতক 9 দ্বারা বিভাজ্য, 3 6 নম্বর গুণিতক 9 দ্বারা বিভাজ্য, 3 9 নম্বর গুণিতক 9 দ্বারা বিভাজ্য, 3 12 নম্বর গুণিতক 9 দ্বারা বিভাজ্য। কিভাবে পেলাম? এই 3 কত নম্বর গুণিতক 9 সেটা আগে দেখতে হবে, দেখে নিয়ে তার সেই অনুযায়ী 3 এবার গুণিতক আকারে আমরা এগিয়ে যাব। 3 গুণিতক 6, তাহলে 3 6 18, 9 দ্বারা বিভাজ্য। 3 নং 27, 9 দ্বারা বিভাজ্য। 3 12 36, 9 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আমরা কি বলছি? 3 3 নম্বর গুণিতক 9 দ্বারা বিভাজ্য, এবং 3 নম্বরের পরে 3 গুণিতক আকারে 6 নম্বর, 9 নম্বর, 12 নম্বর, 15 নম্বর, এগুলো সবই 9 দ্বারা বিভাজ্য হয়। এরপরে 6 কোন গুণিতকগুলি 9 গুণিতক। এবার দেখো 3 ক্ষেত্রে তো তুমি খুব সহজে বলতে পারলে, 9 ক্ষেত্রে এবার আমরা কিভাবে বলবো? এই 6 আর 9 ক্ষেত্রে, তাহলে 6 গুণিতক আর 9 গুণিতক, তাহলে 9 আর 6 লসাগু কত হয়? 6 এবং 9 লসাগু কত হয়? 2 দিয়ে 3 যাচ্ছে না, 3 দিয়ে 2 আর 3, 3 তিরিকে 9 দুগুণে 18। তাহলে 6 কোন গুণিতকটি 9 দ্বারা বিভাজ্য হয়? 6 6 গুণ 3 সমান সমান 18, এটা 9 দ্বারা বিভাজ্য হয়। আবার 18 এবার 2 গুণ, অর্থাৎ 6 6 গুণ 36, এটাও 9 দ্বারা বিভাজ্য হয়। 18 এবার তার আবার 3 গুণ, 3 18 54, অর্থাৎ 3 নম্বর গুণিতক ছিল 18,
9 দ্বারা বিভাজ্য। 6 নম্বর গুণিতক 9 নম্বর গুণিতক, 6-এর 12 নম্বর গুণিতক, 6-এর 15 নম্বর গুণিতক, 6-এর 18 নম্বর গুণিতক। তাহলে 3-এর ক্ষেত্রেও যা পেয়েছি 6-এর ক্ষেত্রে তাই পেলাম, যদিও একই নয়। এক্ষেত্রে সরাসরি গুণিতক হয়েছিল আর এক্ষেত্রে সরাসরি গুণিতক নয়, লসাগুকে গুণিতক হিসেবে নিতে হচ্ছে। অর্থাৎ লসাগু ধরেই আমরা করব, দুটি সংখ্যার লসাগু করব, তারপরে বলবো একটা সংখ্যার কততম গুণিতক হচ্ছে লসাগু, সেই তমর গুণিতক আকারে এগিয়ে যেতে হবে। তাহলে 6-এর 3 নম্বর গুণিতক হচ্ছে লসাগু 9 দ্বারা বিভাজ্য। 3 নম্বর হলে 6 নম্বরটাও 9 দ্বারা বিভাজ্য হবে, 9 নম্বরটাও 9 দ্বারা বিভাজ্য হবে, 12 নম্বরটাও 9 দ্বারা বিভাজ্য হবে, এই পরপর এগিয়ে যাব। এবার আরো কয়েকটি সমস্যা আমি এখান থেকে পাচ্ছি। কি? 3-এর গুণিতকগুলির 9-এর গুণিতক, এটা তো বললাম। প্রশ্ন হচ্ছে 3-এর সব গুণিতক কি 9-এর গুণিতক? না, 3-এর সব গুণিতক 9-এর গুণিতক নয়। কেন? 3 দুগুণী 6 9-এর গুণিতক না, 3 4 12 9-এর গুণিতক না, 3 6 18 9-এর গুণিতক। তাহলে 3-এর 3 নম্বর গুণিতক, 6 নম্বর গুণিতক, 9 নম্বর গুণিতক, এই গুণিতকগুলি 9 দ্বারা বিভাজ্য, কিন্তু বাকিগুলো 9 দ্বারা বিভাজ্য নয়, ভাই 9-এরও গুণিতক নয়। 9-এর সব গুণিতক কি 3-এর গুণিতক? এক্ষেত্রে কি বলবো যে না, সবকটা না, তাই তো? কিন্তু এখানে কি হচ্ছে দেখো, 3-এর গুণিতক 9, 9-এর গুণিতক 9 18 27, 3-এর গুণিতকের গুণিতক। তাহলে আমরা একটু আগে কি শিখলাম? কোন সংখ্যার গুণিতকের গুণিতক তার নিজেরও গুণিতক, অর্থাৎ 9-এর যত গুণিতক পাবো সবই 3-এর গুণিতক হবে। কেন? কারণ 9 হচ্ছে 3-এর একটা গুণিতক, তাই 9-এর গুণিতক হলে সেগুলো 3-এরও গুণিতক হবে, সরাসরি 3-এর গুণিতক হয়ে যাবে। এই দেখো, 3-এরও সরাসরি গুণিতক হয়ে যাবে, 36 হলেও 3-এর গুণিতক হয়ে যাবে। তাহলে 9 3-এর গুণিতক হওয়ার জন্য তাই সরাসরি 3-এর গুণিতক হয়ে যাবে, 9-এর সবকটা গুণিতক। আবার 6-এর সব গুণিতক কি 3-এর গুণিতক? হ্যাঁ, কারণ 6 হচ্ছে 3-এর একটা গুণিতক, তাহলে 6-এর যত গুণিতক পাবো সবই কিন্তু 3-এর গুণিতক হয়ে যাবে পরপর। কারণ কি? 6 নিজেই 3-এর একটা গুণিতক। আবার 9-এর সব গুণিতক কি 6-এর গুণিতক হবে? না, কারণ 9-এর সব গুণিতক তো 6-এর গুণিতক হবে না, কারণ 6-এর কোনো গুণিতক তো 9 না। তাহলে 9-এর কোন কোন গুণিতকগুলি 6-এর গুণিতক হবে? এদের লসাগু দিয়ে বিচার করতে বলেছিলাম। তাহলে 6-এর আর 9-এর লসাগু কত? 18। তাহলে 9-এর 2 নম্বর গুণিতক হচ্ছে 18, 6 দ্বারা বিভাজ্য। 4 নম্বর গুণিতক 36, এটা 6 দ্বারা বিভাজ্য। 6 নম্বর গুণিতক 6 নং 54, এটাও 6 দ্বারা বিভাজ্য। 8 নম্বর গুণিতক, অর্থাৎ এই যে 9-এর যে লসাগু যত নম্বরে আছে সেইটার গুণিতক আকারে এগোবো। 2 নম্বরে লসাগু আছে, তাহলে 2 4 6 8 10 12, তাহলে 9-এর কততম গুণিতকগুলি 6-এর গুণিতক হবে? 9-এর 2 নম্বর 4 নম্বর 6 নম্বর 8 নম্বর 10 নম্বর 12 নম্বর 14 নম্বর, এইগুলি। তাহলে এই যে গুণিতকের এই যে বিশেষ বিশেষ কৌশলগুলো, এগুলো অ্যাপ্লাই না করলে তোমার বেশি দিন মাথায় থাকবে না। তাই এই যে ধরনের সমস্যা আমরা এখানে পাচ্ছি, এইরকম সমস্যা তুমি নিজে নিজে থিঙ্কিং করবে আর একটা একটা করে প্রশ্ন তৈরি করবে, তবেই এই বিষয়ের জটিলতা তোমার কাছে একদম সিম্পল হয়ে যাবে। যাব পরবর্তী সমস্যা। এবারের সমস্যাটি বেশ গুরুত্বপূর্ণ, বুঝে নেবার মতো। অনেকেই সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে এই সমস্যাটি পেয়েছো, সেখানে বলেছো যে বুঝতে পারিনি, এখানে বুঝে নিতে হবে। সেম সমস্যা। কি বলছে? যে 7-এর কয়টি গুণিতক আছে 10 থেকে 100 পর্যন্ত? 10 থেকে 100 পর্যন্ত, 10-এর পর থেকে 100 পর্যন্ত, 10 থেকে 100-র আগে পর্যন্ত, 10 এবং 100-র মধ্যবর্তী, প্রতিটা কথাতে কিন্তু আমাকে দাগ টেনে টেনে দেখতে হবে। 10 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 10 এবং 100 এই দুটোকে ধরে নিতে হবে। যদি বলতাম 10 থেকে 100-র আগে পর্যন্ত, তাহলে 99-কে ধরতে হতো। যদি বলতাম 10-এর পর থেকে 100 পর্যন্ত, তাহলে 11 থেকে শুরু হতো। যদি বলা হতো 10 এবং 100 এর মধ্যবর্তী, তাহলে 11 থেকে 99 পর্যন্ত ধরতে হতো। এটা হচ্ছে ভাষার চাতুর্য। এখানে কি বলেছে?
10 থেকে 100 পর্যন্ত 7-এর গুণিতক কতগুলি আছে। তাহলে এই 10কে আমার ধরতে হবে। 10 কি 7-এর গুণিতক না, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, 10-এর আগে 7-এর কতটা গুণিতক আছে? 7 কে 7, 7 দুগুণে 14, একটা আছে সেটা কত? একটা আছে, সেটা হচ্ছে 7। আবার 100 এর পরে 7 10 70, 7 13 91, 7 14, 7 13 91, 7 14 98, 7 15 105, 7 14 এই 2 7 দুগুণে 14 থেকে শুরু করে 7 14 98, 7 15 105, 105 100-র বাইরে বেরিয়ে যাচ্ছে, 7 অক্ষে 7 10-এর বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই 2 নম্বর থেকে 14 নম্বর 7-এর এই কটা গুণিতক আছে 10 থেকে 100 পর্যন্ত। 10 থেকে 100 পর্যন্ত 7-এর গুণিতক কতগুলি রয়েছে? 2 নম্বর গুণিতক থেকে শুরু করে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর। তাহলে 2 থেকে 14 পর্যন্ত কতগুলি গুণিতক হয়? তাহলে এই 14 থেকে 2-এর আগের সংখ্যা 1কে বিয়োগ করে দাও, 13টি গুণিতক হয়। তাহলে 7-এর কয়টি গুণিতক আছে 10 থেকে 100 পর্যন্ত? 13টি গুণিতক। সেই 13টি গুণিতকের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এবার কি করব? কার? 7-এর কত থেকে কত? 2 থেকে 14 পর্যন্ত। তাহলে 2 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা মাইনাস এই বাই 2। তাহলে 7 গুণ 14 আর 2 16, আর এদিকে 13, এদিকে 2, এদিকে 8, তাহলে 7 8 56 গুণ 13। এবার এই গুণফলটা নিজে নির্ণয় করো। তাহলে 10 থেকে 100 পর্যন্ত 7-এর কতগুলি গুণিতক আছে? 13টি গুণিতক আছে। ওই 13টি গুণিতকের সমষ্টি কিভাবে নির্ণয় করব? 7-এর সাথে এই 2 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি করতে হবে। 2 থেকে 14 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে শিখে নিয়েছো, আর ওর কোনো অসুবিধা নেই। বেশ, এবার যাব আমরা পরবর্তী আর যে অঙ্কগুলো আছে তাদের টাইপগুলো কেমন সেটা দেখতে হবে, শিখতে হবে। পরবর্তী সমস্যা হচ্ছে 195। এখানে কি বলছে? 8-এর কোন গুণিতকের অঙ্কগুলোর সমষ্টি 0? তাহলে দুটো সংখ্যার সমষ্টি 0 হয় কখন? যখন সংখ্যা দুটো নিজেরাই 0 হয়। তাহলে 8-এর কোন গুণিতকের অঙ্কগুলোর সমষ্টি 0 হবে? 8-এর যে গুণিতকটি 0 সেটা। তাহলে 0 কি 8-এর কোনো গুণিতক? হ্যাঁ, 8-এর একটা গুণিতক। 8 গুণ 0 সমান সমান 0, এছাড়া আর নেই। এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এখানে তর্ক বিতর্ক হবে। 8-এর 0তম গুণিতক হচ্ছে 0। অনেকে বলবে যে না, 8-এর প্রথম গুণিতক 8। তাহলে 8-এর কোন গুণিতকের অঙ্কগুলোর সমষ্টি 0? 8-এর কোনো গুণিতক নেই যাদের অঙ্কগুলোর সমষ্টি 0, অথবা নেই মানে 0। তাহলে 8-এর 0তম গুণিতকের অঙ্কগুলোর সমষ্টি 0। যাব 196 দাগে। কোন সংখ্যার একটি গুণিতক হচ্ছে 72? অনেকগুলি সংখ্যার 1-এর একটা গুণিতক 72, 2-এর গুণিতক 72, 3-এর গুণিতক 72, 4-এর গুণিতক 72, 6-এর গুণিতক 72, 8-এর গুণিতক 72, 9-এর গুণিতক 72, 12-এর গুণিতক 72, 18-এর গুণিতক 72, 24-এর গুণিতক 72, 36-এর গুণিতক 72, 72-এরও একটা গুণিতক 72। এরপরের সমস্যা 197 দাগে কি বলছে? 197 দাগে বলছে যে কোন সংখ্যার, কোনো একটা সংখ্যার কোন গুণিতকটি ওই সংখ্যার সাথে অভিন্ন হয়, অর্থাৎ ওই সংখ্যা নিজেই হয়। তাহলে সবচেয়ে ছোট যে গুণিতকটি আছে, ক্ষুদ্রতম গুণিতক বা প্রথম গুণিতক, যেমন 13, 13-এর 1 নম্বর গুণিতক হচ্ছে 13। তাহলে কোন সংখ্যার 1 নম্বর গুণিতক বা প্রথম গুণিতক সে সংখ্যা নিজেই হয়, অর্থাৎ অভিন্ন হয়। যাব একটা ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা 198 দাগে, 199 এবং 200 দাগ, তিনটে অঙ্কই সেম। এখানে কি বলেছে? এখানে বলেছে যে 7 ও 8-এর প্রথম 3টি গুণিতক লেখো। তো 7-এরও গুণিতক 8-এরও গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতক, কথাটা বলা নেই, বুঝে নিতে হবে। তাহলে 7 এবং 8-এর প্রথম গুণিতক হচ্ছে এদের লসাগু 56। তাহলে প্রথম 3টি কত হবে? 1 নম্বরে হবে 56,
2 নম্বরে হবে তার 56 গুণ 2, 3 নম্বরে হবে 56 গুণ 3, এভাবে পরপর 4টে বললে 4টে, 5টা বললে 5টা, 6টা বললে 6টা। পরবর্তী 3টে সমস্যা কিন্তু একই ধরনের হবে। এবার আমরা যাব যে আজকের ক্লাসে আমরা 166 দাগ থেকে 200 দাগ পর্যন্ত যত সমস্যা আছে তার সমাধান কৌশল শিখে নিয়েছি। HW করতে হবে এবং নিজে গুণিতকের উপরে কোনো সমস্যা গঠন করতে পারলে সেটাকে তুমি গঠন করো, তার সমাধান নিজে নিজে করো। যদি অনেক পারো খুবই ভালো হয়, যদি আরো বেশি পারো আরো ভালো হয়। তবে এই সমস্যা কটাকে কিন্তু ফ্রেশ খাতায় প্রত্যেকটা অঙ্ক কষে তোমাকে দেখিয়ে করতে হবে, তাহলে তোমার দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তুমিই এগিয়ে থাকবে অন্যদেরকে পিছনে ফেলে এবং তুমিই পাশ করবে। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক শিখবো। টাটা।